সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া খুবই ভালো আছি। আশা করি আপনারা প্রত্যেকে দোয়া করছেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখবেন তারা আরও আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের জন্যে, দেশের জন্য কিছু করতে পারি। জি, ধন্যবাদ। তো প্রথমেই আপনার কাছ থেকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই, যে আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পরে বিশেষ করে গত কয়েক মাসে প্রচুর রেমিটেন্স এসেছে। বলা যায় যে $25 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। তো এর মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে বা দেশের সমৃদ্ধির জন্য কতটুকু সুফল আশা করতে পারি? আপনি যে কথা বলছেন সে কথাটা আপনার যদি কথার কথা না হয়ে যদি অরিজিনালি আপনার হয়ে থাকে, তাহলে দেশের বাস্তব চিত্রে তা প্রমাণ করছে না। বাস্তব চিত্র প্রমাণ করছে না, এই জন্য আপনাকে বলতে চাই, আপনি জানেন সমস্ত ব্যাংক বিমাগুলো, আমরা জানি হাসিনা স্বৈরশাসক সব ধ্বংস করে গেছে। সে ধ্বংসস্তূপের উপরেই আমরা প্রত্যেক ঐক্যমতের মাধ্যমে আপনার সারা বিশ্বের একজন খ্যাতনামা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বসিয়েছিলাম, যে আমরা মনে করছিলাম যে সারা পৃথিবীর মোড়লরা উনাকে শ্রদ্ধার দেখেন, আমাদের অন্তত এই দুর্দিনে একজন ভালো কাণ্ডারি হবেন। আমার রাজনীতি জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি, বাংলাদেশ অর্থনীতির ওনারা যা বলছেন তার যদি সিকিভাগ সত্য হয়, তাহলে বাংলাদেশের জীবনযাত্রায় এইভাবে থাকতো না। তার কারণ আপনার একটি ব্যাংক অদ্যাবধি নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। বিমা কোম্পানিগুলো শেষ হয়ে গেছে। আজকে দেখলাম আপনার অর্থনীতির উপরে একটা নিউজের আমি আপনার এই পত্রিকাতে দেখে আসলাম সকালে, ওনারা যা চিন্তা করতেছেন, এই চিন্তা দিয়ে এ দেশের অর্থনীতির চাকা ঘুরবে না। ধ্বংস হয়ে গেছে শেয়ার মার্কেট। তাহলে আমরা যেই মাফিয়াকে এ দেশ থেকে পরাজিত করেছি, আমাদের প্রায় 1500 মতন আপনার তাজা প্রাণ শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ আপনার আমার শ্রমিক, কৃষক, ছাত্র ভাইরা পুণ্যত্ব বরণ করলো। আমরা তো আপনার চেয়ার দখল করে বসে থাকার জন্যে আমরা ইউনূস সরকারকে আনি নাই। আমরা ইউনূস সরকারকে এনেছি যেখানে বাক স্বাধীনতা ছিল না, যেখানে গণতন্ত্র ছিল না, যেখানে ভোটের অধিকার ছিল না, সেখানে আমরা যেন কথা বলতে পারি, আমরা যেন ভোট দিতে পারি, আমরা যেন লেখাপড়া করতে পারি। আমি কিন্তু আশ্চর্য হয়ে গেছি, আমাদের দেশের অর্থনীতি যদি এত ভালোই হয়ে থাকে, তাহলে ব্যাংক আপনাদেরকে 1 লক্ষ টাকার চেক কাটলে আমার দেখা গেছে যেখানের মধ্যে আপনার অন্তত 20 লক্ষ টাকা আমার জমা আছে, 1 লক্ষ টাকার চেক কাটলে ভাই 20,000 টাকা নিয়ে জানা গিয়া আবার আপনাদেরকে 2 সপ্তাহ পরে এসে 20,000 টাকা নেবেন। এটাতে প্রমাণ হয় দেশের অর্থনীতি নিয়ে ওনারা হাসিনার মতন তালবাহানা করছেন, আমাদেরকে দুম্রজালে পালাইছেন। আমি চাই এই দুম্রজাল থেকে কেটে উঠে বাংলাদেশের অর্থনীতিটা যেন স্বাভাবিক থাকে। এদেশে খেটে খাওয়া মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ উপার্জন করে, ধান উৎপাদন করে, শাক উৎপাদন করে, পেঁয়াজ উৎপাদন করে, রসুন উৎপাদন করে। আমরা চাইলে স্বয়ংসম্পূর্ণ প্রায়, কিন্তু মোটা চালে কেজি 100 টাকা। আপনার দেশের অর্থনীতি ভালো,
এটা উনি কিভাবে বুঝাতে চান? 13 টাকা লিটারের সোয়াবিনের তেল বাড়াইয়া আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছেন এটা স্বাভাবিক, সহনীয়। কারণ উনাদের বাজারটা করতে হয় না নিজের পয়সা দিয়া, সেটা আমাদের ট্যাক্সের পয়সা উনারা খান। তাই আমি মনে করি যারা বেশি কথা বলেন, আমি বেশি কথা পছন্দ করি না। আমাদের আগের দেশে একটা স্লোগান ছিল, কথা কম কাজ বেশি। আর এখন ইউনূস সরকারের আমলে আসা দেখলাম কাজ কম কথা বেশি, হাতে রাখো তেল শেষে। যে তেল মারতে পারবে সে হবে আমাদের কই ইউনূস সাহেবের সবচেয়ে আস্থাভাজন লোক। কাজে কাজে আমি উনাকে অনুরোধ করব, এ দেশের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষে যেন জীবনযাত্রাটা স্বাভাবিক হয়। আমার রিজার্ভের আপনার এত প্রয়োজন নেই। আপনি যখন বলছেন আমাদের রিজার্ভ এত আছে, তাহলে আমাদেরকে যারা উৎপাদন আপনি মেরুদণ্ড সোজা রাখছে, দেশটাকে আপনার কই আজকে শক্তিশালী করছে, সেখানের মধ্যে এদের জন্যে আপনি ভর্তুকি দিয়ে অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা সহনীয় করার জন্য আমি অনুরোধ করব। তাহলে আমরা বুঝবো যে আমাদের অর্থনীতি আপনার ঠিক আছে। ধন্যবাদ। তো আপনারা দীর্ঘ সময় অর্থাৎ বাংলাদেশের সাম্যবাদী দল বিএনপির সঙ্গে জোট করে আন্দোলন করছেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তো আজকে আমরা যেটি দেখলাম যে বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসা সেরে দেশে ফিরেছেন, তো সেখানে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়েছে এবং তাকে এক নজর দেখার জন্য। এই যে জনপ্রিয়তা, মানে এতদিন বন্দী থাকার পরেও তার যে জনপ্রিয়তা বা বিএনপির উপরে মানুষের যে আস্থা, আপনি কিভাবে মূল্যায়ন করেন? এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে আসলে দেশের কতটুকু উন্নয়ন বা ভাগ্য পরিবর্তন হবে বলে মনে করেন? সালাম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন। আপনি দেখেন, এ দেশে স্বাধীনতা যুদ্ধের ভাগীদার হিসাবে একটি দল আপনার আমাদেরকে একটা কোঠারিমুক্ত করে রেখেছিলেন, এবং তার বাবা শেখ মুজিবুর রহমান আপনার জেলে ছিলেন, ভাষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন, কমিউনিস্ট নেতা আপনার ভাষামতিন, কিন্তু উনি নাকি জেলে থেকে স্বপ্ন দেখছেন ভাষা আন্দোলনের। আসাদ গেট যেটা, সেই গেটের নাম ছিল আইয়ুব গেট। যে ছেলেটা মারা গেছে আসাদ, সে আমাদের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। কাজে কাজেই আমরা বামপন্থীরা এবং এদেশের প্রগতিশীলেরা আমরা আপনার স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন ধরে সমস্ত স্বৈরাচার শাসকদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা হয়রান হয়ে গেছি। আমাদের লোক, অসংখ্য লোক মৃত্যুবরণ করেছে। আপনি দেখেন, প্রত্যেকটা আন্দোলনের যদি আপনি দালালি না করেন, তাহলে আপনার প্রতি মানুষ সে শ্রদ্ধাবোধ এবং আপনাকে সে প্রতিদান ফেরত দেয়। যেটা পেয়েছেন খালেদা জিয়া নিজে, তার কারণ তার স্বামী আপনার কালীঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণায় মানুষ আপনার প্রত্যেকে যার যার ছিল, সামরিক বাহিনী ধরে সাধারণ খেটে খাওয়া মানুষ আপনার যা ছিল তা নিয়ে আপনার এই দেশের হানাদারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। দেশ মুক্ত হলো, কিন্তু দুর্ভাগ্য আমাদের জেনারেল ওসমানীও ছিলেন না, সেই প্রেসিডেন্ট জিয়া রহমানও ছিলেন না, আমাদের তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ছিল না। পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করাইছে ভারতের আপনার সৈন্যদের সামনে হাতে। এবং আপনি দেখেন, আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আজকে খুব কষ্টের সাথে বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন বাংলাদেশ স্বাধীন করার পর প্রথম স্বাধীন বাংলাদেশের জেলে মেজর জলিল সহ আমরা কয়েকজন জেলখানা যেতে হয়েছে। কেন যেতে হয়েছে? ভারত আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে সহযোগিতা করতে এসে আমাদের দেশের সমস্ত আপনার হানাদার বাহিনীর অস্ত্র সহ আমাদের দেশের সোনা দানা যত ছিল, বাংলাদেশ ব্যাংক সহ সব লুট করে নিয়ে গেছেন। আমরা যখন বাধা দিয়েছিলাম, আমাদেরকে শেখ মুজিবের বাহিনীরা কারাগারে নিক্ষেপ করেছে। সেখান থেকে এই যে আওয়ামী লীগ স্বৈরশাসক,
এবং আওয়ামী লীগ যে আপনার কই বেপরোয়া হয়ে গেছে, এই আওয়ামী লীগকে থামাতে গিয়ে খালেদা কিন্তু বারবার আন্দোলনে আপনার কই আপনার আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার লক্ষ লক্ষ আপনার কই ছেলে জেলে গেছেন, তার হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে, আয়না করে রাখা হয়েছে। আর অদ্যবধি আপনার খোঁজ খবর ইলিয়াস সহ অনেককেই অদ্যবধি কোনো খোঁজ খবর পায়নি। খালেদা জিয়ার এই বয়সে খালেদা জিয়াকে জেল দিছে, আপনি জানেন পতিত একটা কারাগার যেটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এত বড় কারাগারে তাকে একা রাখা হয়েছে। আদালতের দেওয়া হয়েছে দেখা তার সাথে তার আপনার একজন খেদমত করার জন্য একটা মেয়েকে দেওয়া হয়েছে। খালেদা জিয়া তারপর আপোষ করে নাই, প্রত্যেকটা টাকা দিয়ে কিনা গেছে। খালেদা জিয়া যদি তখন ছিতেন তাহলে খালেদা জিয়া ডেপুটি প্রাইম মিনিস্টার হইতে পারতেন। খালেদা জিয়া আপনি কোনো আপোষ করেন নাই, বিএনপি কোনো আপোষ করে নাই, যার পরিপ্রেক্ষিতে বিএনপি এই দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার চেয়েছেন, যার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া আপনার মৃত্যুর আগ মুহূর্তে এই দেশের ডাক্তার, বিদেশি ডাক্তার প্রত্যেকে বলছে তাকে বিদেশে নিয়ে আপনার চিকিৎসা করানোর জন্য। কিন্তু এই স্বৈরশাসক শেখ হাসিনা মহিলা স্বৈরশাসক একটা একজন মহিলাকে এই খাতিরটা পর্যন্ত করে নাই, সে চিকিৎসা করে সে বেঁচে থাকুক। যাই হোক, আপনার এই দেশের গণমানুষের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হইয়া, আপনার লক্ষ লক্ষ মানুষ আপনার আত্মহত্যা দিয়া জীবনকে বিকলঙ্গ করে আপনার দেশের যখন পরিবর্তন হলো, খালেদা জিয়া আজকে আল্লাহ রহমতে মুক্ত হয়েছেন। আমরা চাই এই সরকার এই দেশের মানুষের সেন্টিমেন্টটা বোঝা উচিত যে খালেদা জিয়া এবং এই দেশের আন্দোলনকারীদের প্রতি মানুষের সহানুভূতি দেখা অতি তাড়াতাড়ি সংসদ নির্বাচনটা দিয়া, আমার মনে হয় ওনারা যে আপনার এই সংস্কার যতটুকু করেছেন, আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ দিই। আমরা এখন ইউনূস সাহেবকে আমাদের সরকারে মনে করি, কিন্তু যদি উনি এটাকে দুর্বলতা ভেবে যদি আপনার ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করতে চায় এবং কুক্ষিগত করতে চায়, তাহলে কিন্তু এ দেশের মানুষ ভালো চোখে দেখবে না, এবং একটা দুর্বার আন্দোলনের মোকাবেলা করার জন্য উনাকে প্রস্তুত থাকতে হবে। জি, তো আমরা যেটা দেখেছি যে গণতন্ত্রের যে সৌন্দর্য, সরকারি দলের সঙ্গে একটি আসলে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। তো আমরা দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা তাদের কার্যক্রম সকল সংগঠনের এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে। তো আগামী নির্বাচনে যদি আমরা দেখি যে বিএনপির সঙ্গে অনেকগুলো দল জোটে রয়েছে, আপনারা রয়েছেন, আরো অনেক দল রয়েছে, এবং সেখানে বাহিরে জামাত ইসলামী বা আরো ছোট ছোট কয়েকটি দল রয়েছে। সেক্ষেত্রে বিরোধী দল তো আসলে সেই রকম হবে বলে মনে হচ্ছে না আমাদের আপাত দৃষ্টিতে। তো আপনার কি মনে হয় যে একটি শক্তিশালী বিরোধী দল কি আগামীতে পাওয়া যাবে আমাদের আগামী সংসদে? হ্যাঁ, সালাম ভাই, হাসিও আসছে। আর আপনি সাংবাদিক মানুষ, খুব আপনি দক্ষ সাংবাদিক। পাকিস্তানি ইমরান খানের পার্টির আপনার সব কেড়ে নিয়ে গেছে, মার্কাও নিয়ে গেছে। ইমরান মেজরিটি কিন্তু পাকিস্তানে। আপনার ডিক্লারেশন দিয়ে রাজনীতি বন্ধ করা যায় না। যদি যেত জামাত ইসলামকে মার্কা সহ হাসিনা কেড়ে নিয়ে গেছে, তাহলে এত জামাত আজ কোত্থেকে আসলো? জামাত তো নিচ্ছিন্ন হয়নি। আপনার একটা দলকে আপনি বিচার হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দিছেন, নিষিদ্ধ করেন নাই কিন্তু। জি, এই শব্দ বলা হয় নাই, কার্যক্রম বন্ধ থাকবে। আমি মনে করি এটা ঠিক না। এটা ঠিক নেই, এই কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমি প্রত্যেকের বিচার চাই। এবং যারা যে সমস্ত আমাদের ভাইয়েরা, আমার বাচ্চারা যারা রক্ত দিয়ে শহীদ হয়ে আপনি স্বৈরাচার মুক্ত করছে, তাদের কঠোর বিচার এবং তাদের পুনর্বাসন চাই।
দ্বিতীয়ত যারা আহত হয়ে চিকিৎসার জন্য দুঃখে দুঃখে কাঁদছেন, আমি আপনাকে স্পষ্ট করে বলি, ইউনূস সাহেব বলছেন লুট করা সমস্ত টাকা ফেরত আনবেন। আমি মনে করি আমরা সহযোগিতা করবো আপনাকে, আপনি সেই টাকাটা ফেরত এনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে যেন সারা জীবন তারা আপনার বউ বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে তারা খেতে পারেন, সেই টাকাগুলো এনে এই সমস্ত লোকদেরকে পুনর্বাসিত করেন, আমরা দেখতে চাই। আর আপনার আওয়ামী লীগ ভোট করতে পারবে না, আওয়ামী লীগ ভোট করতে পারলো কি পারলো না সেটা বড় জিনিস না। এই দেশে রেস্টার্ট পার্টি আরো বহু আছে। নির্বাচনের আগে অনেক জোট হবে, অনেক জোট ভেঙে যাবে। আপনার যদি আপনি ধরেন এই দেশের নির্বাচন হয় আর ভালো লোক নির্বাচিত হতে পারে, আমাদের সরকার ইউনূস সাহেব বলছেন এমন নির্বাচন হবে যেটা সারা পৃথিবীর মানুষ আপনার আমাদের থেকে মডেল হিসাবে গ্রহণ করবে, সে ধরনের নির্বাচন হলে আমি আপনাকে লেখা দিতে পারি এই দেশের আপনার যারা প্রগতিশীল চিন্তার লোক, যারা দেশকে নিয়ে ভাবে, অর্থনীতিকে নিয়ে ভাবে, যারা আপনার সারা জীবনটাকে এই দেশের জন্য বিলে দিতে চায়, তারা ক্ষমতা আসবে। আপনার কই আপনি লেখা রাখেন, আপনার বিরোধী দলের অভাব হবে না। আমার দল রেস্টার্ট পার্টি, আমারও অনেক লোক নির্বাচন করার জন্য প্রস্তুত। যদি টাকার খেলা, পেশি শক্তি, ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, আপনার নির্বাচন কমিশনের ডিক্লারেশন এটা যদি না হয়, তাহলে প্যান নির্বাচন, প্যান ডিক্লারেশন, আমি তো মনে করি আমি নিজেও জিতবো, আমার দলের বাংলাদেশের সাম্যবাদী দল মার্কসবাদী লেনিনবাদী এবং আমার একটা জোট আছে গণতান্ত্রিক বাম ঐক্য, আমাদের অনেক নেতাই জিতবে। কাজে কাজে বিরোধী দল কাউকে বলতে হয় না, এমনিও হয়। আপনি মনে আছে একটা কথা উদাহরণ দিয়ে বলতে হয়, আওয়ামী লীগ একসঙ্গে বলতো বিএনপি যে ভোট দাঁড়াতে চায় তাদের নেতা কে হবে। আজকে যদি আপনার হাসিনারে এই প্রশ্নটা করি যে আপনি কে নেতা হবে, এখন সাহস পাচ্ছেন তো? খালেদা জিয়া, তারেক জিয়া আপনার কই এখন মুক্ত। তা আপনার নেতা খুঁজছেন, নেতা আপনারাই বানাই দিয়ে গেছেন, আপনারা চলে গেছেন। বরং আজকে আস্থা করে বিএনপি কারা নেতৃত্ব করবে, কারা ক্ষমতা আসবে, কে প্রাইম মিনিস্টার হবে, কে দল চালাবে, বিএনপি সে নেতারা মুক্ত হয়ে গেছে। কাজে কাজে আমি চাই একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। এ দেশের বিবেকবান বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, সাহিত্যিক প্রত্যেকে যেন আপন গৃহে তারা কথা বলতে পারে, মুক্ত চিন্তার যেন আপনার বিকাশ ঘটে এবং মুক্ত চিন্তার লোকগুলো যেন আপনার ক্ষমতা আসতে পারে, এবং ওই ধরনের একটা স্বচ্ছ নির্বাচনের আশা করি। এবং আমার দল বাংলাদেশের সাম্যবাদী দল মার্কসবাদী লেনিনবাদী এবং আমার জোট গণতান্ত্রিক বাম ঐক্য বিএনপি সহ আমরা যে জোটে আছি, আমরা চাই বাংলাদেশে সংসদ নির্বাচনটা আগে দেন। তার কারণ সমস্ত সংস্কার আপনারা করতে পারবেন না। আপনি জানেন আমাদের গণতান্ত্রিক বাম ঐক্যেরও 13 দফা ছিল, যে 31 দফা বিএনপির, সেখানে মধ্যে আমাদেরও 13 দফা আছে। প্রত্যেকের সাথে বৈশা তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন জোটের দলের দফাগুলোকে একসাথে করে আমরা 31 দফা করেছি। তো 31 দফা যদি আপনাকে পড়ে থাকেন, তাহলে 31 দফাতে সমস্ত সংস্কারের কথা আছে। আমরা এসেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার আপনার গুরুত্ব যেন কমে আনা হয়, আমাদের চাওয়া সব কিছু। কাজে আমি মনে করি আপনার একটা জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমাদের কই বর্ষা, আপনাদেরকে আমরা আরো 1-2 মাস সময় দিতে চাই। আপনারা যদি চেষ্টা করেন তাহলে সংস্কার প্রায় হয়ে গেছে। তার কারণ সংস্কার কমিটির সাথে বিএনপিরও মিটিং হয়েছে, আমাদেরও মিটিং হয়েছে। আমরা কি চাই, তারা শুধু কি কি আমাদের সাথে মিল হয় নাই,
আপনি এটা পত্রিকাতে এবং টেলিভিশন প্রকাশ করলে তো হয় যে আমরা এতগুলো পার্টির সাথে কথা বলছি, আমাদের এতগুলো একসাথে মিল হয়েছে, এতগুলো মিল হয় নাই, এতগুলো আপনার অবজারভেশন আছে, তাহলে তো হয়ে যায়, মানুষ জেনে যাবে যে আপনার 200টা আপনার প্রশ্ন ছিল, সেখানের মধ্যে 160টা 170টা 180টা মিলেছে, আপনার 20টা মিলেছে, সেই বেমিলটা কি সেটা প্রকাশ করে দেন, আমরা আপনার দেখি, সেটা আপনার প্রয়োজন হলে আমরা যারা ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের আপনি অন্তত আবেদন থাকবে, আপনারা যাইয়া ওই দফাগুলোকে আপনি সংস্কার করবেন, লিখিত দিতে হবে আমাদেরকে, আপনাদের প্রত্যেকের স্টারে এটা লিখিতভাবে আসতে হবে, আমরা সেই স্টার মোতাবেক তাদেরকে নির্বাচিত করব। প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রেক্ষাপট অনুষ্ঠানে আমার মতন একজন ক্ষুদ্র আপনার নেতাকে আপনারা আমন্ত্রণ জানার জন্য আমি প্রেক্ষাপট অনুষ্ঠানকে সারা বাংলাদেশে যারা দেখবেন প্রত্যেককে বলবো যে প্রেক্ষাপট দেখুন, প্রেক্ষাপটের জন্য দোয়া করবেন। আপনারা এই প্রেক্ষাপট অনুষ্ঠান আরো ভালো জ্ঞানী গুণী ব্যক্তির বিচরণ ঘটুক, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন সারা বাংলাদেশে যারা দর্শক শ্রোতা প্রত্যেককে সালাম জানিয়ে প্রেক্ষাপট অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আমরা উপস্থিত হব আরো সুন্দর কথামালা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।